ইন্ডিয়া কখনো একটা বড় ট্রিপল এ গেম ডেভেলপ করতে পারেনি, আর হয়তো আগামী 5 বছরেও পারবে না। এই কথাটা আমি একজন ইন্ডিয়ান হিসেবে প্রচণ্ড কষ্টের সাথে বলছি। আমাদের প্রতিবেশী দেশ চায়না, যে কিনা 5 বছর আগে আমাদের মতনই জায়গায় ছিল গেমিংয়ে, তারা কিন্তু আজকে ব্ল্যাক মিথ উকংয়ের মতো একটা বড় গেম লঞ্চ করে গোটা বিশ্ব জুড়ে প্রচণ্ড ভালোবাসা এবং সম্মান অর্জন করেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কেন আমাদের ইন্ডিয়া এখনও পর্যন্ত একটা বড় ট্রিপল এ গেম ডেভেলপ করতে পারেনি। নমস্কার বন্ধুগণ, আমি বাঘা। আমি প্রতিদিন রাত্রিবেলা 9:30 থেকে লাইভ স্ট্রিম করি। আগে বলে রাখা উচিত ট্রিপল এ গেম মানে কি। যারা জানো না, ট্রিপল এ গেম হচ্ছে একটা এমন গেম তৈরি করতে প্রচুর পরিমাণে টাকা এবং তার মার্কেটিং করতে প্রচুর পরিমাণে টাকার খরচা হয়। আর সেই টাকার অ্যামাউন্টটা হচ্ছে অলমোস্ট $40 to $75 মিলিয়ন, যেটা কিনা 300 থেকে 650 কোটি টাকার কাছাকাছি। একটা ট্রিপল এ গেমের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে স্টেট অফ দ্য আর্ট গ্রাফিক্স। মানে যে কোনো গেম যখন আমরা খেলি, সেই গেমের গ্রাফিক্সের প্রতি আমরা খুবই আকৃষ্ট হই। যেমন যারা পাবজি মোবাইলে খেলেছে, যারা পিসিতে বিভিন্ন গেম খেলে, তারা দেখতে পেয়েছে দিনের পর দিন গেমের গ্রাফিক্স কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করে। এই গ্রাফিক্স কিন্তু একটা যে কোনো ট্রিপল এ কোম্পানি, তারা কিন্তু প্রত্যেকবার যখন তারা নতুন নতুন গেম তারা লঞ্চ করে, তারা কিন্তু প্রত্যেকবার গ্রাফিক্সে সেই চরম সীমাটাকে ছোঁয়ার চেষ্টা করে। উদাহরণস্বরূপ তোমরা জিটিএর সমস্ত গেমকে দেখতে পারো। জিটিএ ভাইস সিটি অনেকেই খেলেছো। জিটিএ ভাইস সিটি যেমন তার যে গ্রাফিক্স ছিল, আজকে জিটিএ 5-এর যে গ্রাফিক্স, তার মধ্যে ডিফারেন্সটা দেখো কতটা বেশি। এরপর যেটা আসে সেটা হচ্ছে গেমের একটা স্টোরি লাইন। একটা যে কোনো ট্রিপল এ গেম তৈরি করতে গেলে সেই গেমটা একটা বড় স্টোরি লাইন দরকার। যেই গল্পটা যে খেলবে সে উপভোগ করতে পারবে, সেই গল্পটার মধ্যে সে একটা অংশ হয়ে দাঁড়াতে পারবে। এবং সেই গল্পের সাথে সাথে তার মধ্যে আরও অনেক ছোট ছোট গল্প থাকে, যেই গল্পগুলো কিন্তু ওই টোটালটা নিয়ে ওই পুরো গল্পটা একটা সিঙ্গেল একটা গল্পে পরিণত হয় এবং তোমার মনে হয় হ্যাঁ যে তুমি একজন ক্যারেক্টার হিসেবে এটা কাজটা করছো। এরপর থাকে একটা ট্রিপল এ গেম তৈরি করতে বিশাল বড় একটা টিম। বিশাল বড় টিম কেন? কারণ একটা টিম যারা শুধুমাত্র গ্রাফিক্সগুলো ডিজাইন করবে, একটা টিম যারা শুধুমাত্র গল্পটা লিখবে, একটা টিম যারা কিনা পুরো স্ক্রিপ্টটা তৈরি করবে, যেখানে বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন রকম কথা বলছে অথবা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গল্পটা তোমার কাছে ন্যারেটেড হচ্ছে। আর একটা জিনিস যেটা সবচেয়ে বেশি লাগে একটা ট্রিপল এ গেম তৈরি করতে, সেইটা হলো মার্কেটিং। একটা ট্রিপল এ গেমের কিন্তু মার্কেটিং অ্যাসপেক্টটা সবচেয়ে বড়। কোনো গেম তখনই সাকসেসফুল হবে যখন সেই গেমটাকে প্রচুর পরিমাণে লোক খেলবে, আর সেইটা খেলবার জন্য যেটা ফার্স্ট থিং দরকার সেটা হচ্ছে মার্কেটিং। যেমন কোনো বড় কোম্পানির কোনো প্রোডাক্ট যেমন বিশালভাবে টিভিতে অ্যাড চলে, খবরের কাগজে অ্যাড আসে, সেরকম একটা গেমেরও কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট হয়, যাতে বিভিন্ন গেমারের কাছে সেই খবরটা পৌঁছায় যে একটা বড় গেম আসতে চলেছে, যেই গেমটাতে এই জিনিস হতে পারে। এই সব কিছু মিলে যে গেম তৈরি তাকে বলা হয় ট্রিপল এ গেম। এবার এই ট্রিপল এ গেমের সংখ্যা অনেক আছে। জিটিএ, রেড ডেড রিডেম্পশন, অ্যাসাসিন ক্রিড, গড অফ ওয়ার, কল অফ ডিউটি, এরকম বড় বড় গেম যারা কিন্তু ট্রিপল এ গেমের তকমা পেয়েছে। কেননা তাদের মধ্যে একটা ফ্র্যাঞ্চাইজি বিল্ড হয়েছে। গড অফ ওয়ার কিন্তু তোমরা জানো একটা গেম যার পরপর কিন্তু এক একটা করে পার্ট বেরোয়। জিটিএ একটা গেম যার কিন্তু প্রত্যেকবার একটা একটা নতুন পার্ট বেরোয়, নতুন নতুন গল্প থাকে, নতুন নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়। অ্যাসাসিন ক্রিড ফার্স্টে আমরা শুরু করেছিলাম সেই এজিও দি ফিরেন্সের গল্প দিয়ে, এখন সেখানে কিন্তু ব্ল্যাক ফ্ল্যাগ, তারপরে তোমার এসছে ভালহাল্লা, বিভিন্ন ধরনের অ্যাসাসিনদের বিভিন্ন সময়ের কালের গল্পের ওপর তৈরি অ্যাসাসিন ক্রিড। এইরকমভাবে যখন কোনো ট্রিপল এ গেম বেরোয়, সেই গেম কিন্তু একটার পর একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি করতে থাকে। আর সেই গেম কিন্তু তখনই সাকসেসফুল হয় যখন সেই ফ্র্যাঞ্চাইজি বিল্ডিংটা কোনো ট্রিপল এ গেম করতে পারে। যেমন ব্ল্যাক মিথ উকং, চায়নার তৈরি করা সবচেয়ে বড় ট্রিপল এ গেম, যেই গেমটার সাথে আজকে আমরা আমাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিকে কম্পেয়ার করব, তার কারণ ব্ল্যাক মিথ উকং কিন্তু শুধুমাত্র একটা গেমের জন্য সাকসেসফুল নয়। ব্ল্যাক মিথ উকং কিন্তু জানান দিয়েছে যে তারা আরও পরবর্তীকালে ব্ল্যাক মিথ ফ্র্যাঞ্চাইজি আরও অনেক গেম বার করবে। ব্ল্যাক মিথ উকংয়ের যখন কথা হলো, আমরা দেখব এই গেমটা বা এই গেম কোম্পানি বা ওই গেম কোম্পানি যে দেশের, সেটা হচ্ছে চায়না, সেই দেশ আমাদের থেকে কীভাবে এগিয়ে গেল গেমিং ইন্ডাস্ট্রিতে। সেটাতে যাওয়ার আগে একটা জিনিস দেখতে হবে, ব্ল্যাক মিথ উকংটা তৈরি করতে কী কী লেগেছে। এই ব্ল্যাক মিথ উকংটা তৈরি করতে ডেভেলপারদের 6 বছর সময় লেগেছে। $75 মিলিয়ন, যেটা কিনা ভারতীয় টাকায় অলমোস্ট 600 কোটি টাকা। 6 বছরের সময় 600 কোটি টাকা এবং 140 জনের অক্লান্ত পরিশ্রম, তারপরেই কিন্তু কি দাঁড়িয়েছে ব্ল্যাক মিথ উকং। কিন্তু জিনিসটা সেখানে থেমে থাকেনি। এর মধ্যে রয়েছে, যেটা কেউ জানে না, সেটা হচ্ছে টেনসেন্টের হাত। টেনসেন্ট হচ্ছে সেই কোম্পানি যারা পাবজি মোবাইল বানিয়েছিল, যেটা ওয়ার্ল্ড ওয়াইড চলে। আমাদের ইন্ডিয়াতে এখন বিজিএমআই চলে, যেটা ক্রাফটনের তৈরি, কিন্তু এটা তো আগে টেনসেন্টের ছিল। যেহেতু ইন্ডিয়াতে টেনসেন্ট ব্যান হয়ে যায়, তাই জন্য ক্রাফটন ইন্ডিয়াতে পাবজি মোবাইল লঞ্চ করে। এই টেনসেন্ট কোম্পানি কিন্তু সমস্ত চাইনিজ গেম ডেভেলপারদের নিজের পয়সা থেকে ব্যাকিং করছে, যারা তাতে চাইনিজ ডেভেলপাররা বড় বড় গেম লঞ্চ করতে পারে। গেমিং কালচার হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু কোনো গেম সেই দেশে তৈরি, আদৌ গেম তৈরি হবে
নাকি সেই দেশ অন্য দেশের গেম নিয়ে খেলবে বা সেই দেশে আদৌ গেমই পপুলার হবে কিনা তার উপর অনেকটা বড় ভূমিকা গ্রহণ করে। আমাদের দেশে গেমিং কালচার হচ্ছে বেকার ছেলে গেম খেলছে, বেকার মেয়ে গেম খেলছে, অথবা তার কোনো কাজ নেই তাই জন্য সে গেম খেলছে, অলস বলে সে বাড়িতে বসে বসে গেম খেলছে। এই একটা স্টিগমা রয়েছে আমাদের। যারা গেম খেলে তাদেরকে আমরা দেখি যে এরা কাজ করতে পারে না, এরা পড়াশোনা করেনি, বা এরা অন্য কিছু করতে পারবে না তাই জন্য এরা গেম খেলছে, এই হিসাবে দেখা হয়। কিন্তু বিদেশে যেসব দেশ কিন্তু গেমিং অনেকটা এগিয়ে গেছে, তারা কিন্তু গেমিং থেকে অনেক রকমের কেরিয়ার করতে পারছে। কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে ই স্পোর্টস, যেখানে অলিম্পিকে গেমিং কিন্তু ঢুকে যাচ্ছে, সেখানে আমরা কিন্তু ভারতীয় হিসেবে অনেক পিছিয়ে যাচ্ছি, কারণ আমাদের এখানে গেমিংটাকে দেখা হয় অলসতার একটা অংশ হিসাবে। এই গেমিং কালচারটা যে আমাদের দেশে এরকম রয়েছে, এই গেমিং কালচারটা ইমপ্রুভ হচ্ছে না কেন? অনেকে বলবে হয়তো গেমিং কালচারে সবাই খেলে আমাদের এখানে ফোনেতে গেম, এই জিনিসটা সবচেয়ে বড় ফ্যাক্টর। যখন কোনো AAA গেম তৈরি হয়, সেই AAA গেম সাধারণত চলে পিসি অথবা কনসোলে, ফোনেতে কিন্তু AAA গেম চলে না। আর আমাদের দেশের কিন্তু 75% গেমার তারা কিন্তু মোবাইলে গেম খেলে। তোমার আমার জানা অনেক কেউই আছে যারা কিন্তু দামি 80-90 হাজার টাকা দিয়ে ফোন কিনেছে, 1 লাখ টাকা দিয়ে ফোন কিনেছে শুধুমাত্র গেম খেলার জন্য। পরস্পর বছর আইফোন কিনে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু যদি চাইতো তার থেকে কিন্তু একটা কনসোল কিনতে পারতো, একটা পিসি কিনতে পারতো, যেটা কিন্তু সেই সমপরিমাণ বা তার থেকে ভালো ভালো গেমকে রান করাতে পারে, কিন্তু তারা করেনি। এর জন্য কিন্তু আমাদের ওভারঅল গেমিং ইন্ডাস্ট্রি অনেক পিছিয়ে যাচ্ছে। কারণ আমাদের এখানে যদি কোনো কোম্পানি AAA গেম ডেভেলপও করে, তারা জানে যে তাদের দেশের অডিয়েন্স যাদের উপর সেই গেমটা তৈরি, তারা কিন্তু এই গেমটা খেলতে পারবে না, তাদেরকে নির্ভর করতে হবে বিদেশি গেমিং অডিয়েন্সের ওপরে। আর এইখানে যদি ভাবো চায়নার কথা, যদি ভাবো মনে ভাবে যে চায়না অনেকটা না, চায়না গত 5 বছর আগে আমাদের ইন্ডিয়াতে যেমন গেমারদের সংখ্যা ছিল পিসিতে বা কনসোলে, চায়নাও কিন্তু সেই জায়গাতেই ছিল। এই 5 বছরে চায়না কিন্তু নিজেকে অনেকটা ইমপ্রুভ করেছে, চায়না গেমিংটাকে মেইন স্ট্রিম করেছে নিজের কালচারে, যাতে করে গেমিংটাকে অ্যাজ এ কেরিয়ার অপশন দেখা যেতে পারে। গেমিংটা শুধু এন্টারটেনমেন্ট পারপাস না, শুধু টাইম কিল করার পারপাস না, গেমিংটা থেকে তুমি অন্যদিকেও যেতে পারো, সেই জায়গাতে নিয়ে গেছে। সেই জন্য কিন্তু চায়না আজকে গিয়ে এত বড় একটা গেম তৈরি করার সাহসটা পেয়েছে। আমাদের দেশে গেমের কথা যখন হয় তখন সবাই বলে পাবজি মোবাইল বা ফ্রি ফায়ার। অনেকেই জানো পাবজি মোবাইল, ফ্রি ফায়ার আমাদের দেশ সবচেয়ে পপুলার গেমগুলোর মধ্যে একটা। কিন্তু এটা সাধারণ লোক যে জানে না গেমিং কি, কোন কোন গেম ভালো, কোন গেমটা খেললে বিভিন্ন ধরনের স্টোরি উপভোগ করতে পারবে বা বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স পাবে, সেই লোকটা জানবে কোত্থেকে? সেই লোকটা জানতে পারবে ইউটিউবে একটা স্ট্রিম দেখে, একটা ভিডিও দেখে, বা বিভিন্ন যখন ইউটিউবার আছে সেগুলোকে খেলবে সেখান থেকে। সোজা কথায় ইনফ্লুয়েন্সার্স, আমাদের দেশে যারা ইনফ্লুয়েন্সার আছে তারা কিন্তু একটা জায়গাতেই আটকে, পাবজি, ফ্রি ফায়ার, কেউ জিটিএ, এর বাইরে কিন্তু কেউ যায় না। এর সোজা সাপটা উদাহরণ হলো ভিউজ। এর মধ্যে আমাকেও ধরতে পারো, আমি প্রতিদিন পাবজি খেলি, আমি একটা ছোট চ্যানেল অন করি, এটাই আমার মেন কাজ, আমি অন্য কিছু চাকরি করি না। সো আমি যে কম পরিমাণ ভিউজ পাই তার মধ্যে থেকেই আমাকে চালাতে হবে, এবং আমি যদি অন্য গেম খেলি, যখন আমাকে লোক দেখা বন্ধ করে দেয়, তখন কিন্তু আমার পক্ষে নিজেকে সাস্টেন করা পসিবল নয়। কিন্তু যারা বড় ক্রিয়েটার্স রয়েছে, তারা কতজন বিভিন্ন ধরনের গেম খেলে তোমাদেরকে সেই গেমটার ব্যাপারে শেখাতে চাইছে, বা তারা তাদের অডিয়েন্সকে কিরম করে নতুন গেমের ব্যাপারে শেখাতে চাইছে। এই জায়গাতে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে। বড় বড় অগ্রগতিশীল দেশগুলোকে দেখো, যেমন USA, ইউরোপিয়ান নেশন, এখানে যারা গেমিং স্ট্রিমার্স বা ইনফ্লুয়েন্সার্স, তারা কিন্তু বিভিন্ন রকমের গেম যখনই লঞ্চ হয় ঠিক সেই মুহূর্তে তারা খেলতে শুরু করে, কারণ তাদের যারা ভিউয়ার বেস তাদেরকে তারা দেখাতে চায় যে এই নতুন গেমটা এসছে, এই গেমটাতে এই জিনিসটা হতে পারে, এই গেমটা থেকে এইভাবে তোমরা আনন্দ পেতে পারো, এই গেমটা খুবই ভালো বা খুবই খারাপ সেই ব্যাপারে, যাতে তাদের অডিয়েন্স অন্তত গেমের ব্যাপারে জানতে পারে, শুধুমাত্র সিঙ্গেল গেমের ব্যাপারে না জানতে পারে, পুরো গেমিংটার ব্যাপারে জানতে পারে, যেখানে কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়ছি। এরপর একটা বড় গেম ডেভেলপমেন্ট করতে গেলে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে পয়সা এবং সময়। একটা গেম ডেভেলপ করতে গেলে, আগেকার দিনে গেম ডেভেলপ করতে গেলে কি প্রত্যেকটা জিনিস তোমাকে হাতে বাই হ্যান্ড তোমাকে আস্তে আস্তে ডিজাইন করে করে তৈরি করতে হতো। এখন কিন্তু সেই জায়গা নেই। এখন বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম রয়েছে, বিভিন্ন রকম এপিক গেমসে আনরিয়াল ইঞ্জিন রয়েছে, বিভিন্ন রকম ফ্রি ক্যারেক্টার কাস্টমাইজেশন পাওয়া যায়, যেগুলো থেকে তোমরা কিন্তু ক্যারেক্টার বিল্ড করতে পারো, গেমকে তৈরি করতে পারো। কিন্তু সেটা তৈরি করতে গেলে যে পরিমাণ টাকা লাগবে, সেই লাইসেন্সিংয়ের জন্য যে টাকা লাগবে, একটা গেমকে 4-5 বছর ধরে একটা গল্পকে গেমে রূপান্তরিত করার জন্য যে টাকাটা লাগবে, সেইটা কিন্তু প্রচুর পরিমাণ টাকা। ব্ল্যাক মিথ উকংয়ের ব্যাপারে আমরা দেখেছি যে $75 মিলিয়ন, মানে অলমোস্ট 600 কোটি টাকা খরচা করেছে ওরা গেমটা তৈরি করতে। এবার আমাদের ইন্ডিয়াতে সব কিছু আমরা সস্তায় করতে পারি। আমাদের কাছে বড় বড় গ্রাফিক্স ডিজাইনার রয়েছে, আমাদের কাছে বড় বড় টেকনিক্যাল পার্সনস রয়েছে, যারা কিন্তু অনেক কম খরচায় কাজ করে। তারা যদি গেম তৈরি করতে চায় তাহলে নিশ্চয়ই করতে পারে কম টাকায়।
কিন্তু গেম কিন্তু কোনো ইনফোসিস বা টিসিএস এরা কিন্তু কোনো গেম তৈরি করতে পারে না। গেম তৈরি করার জন্য আলাদা মেন্টালিটির লোক চাই। সেই যে লোকগুলো তারা করতে গেলে তাদের যে অন্তত 50-60 কোটি টাকা খরচা হবে মিনিমাম, সেই খরচা করার টাকাটা তাদের কাছে আসে না। কোনো রকম ইনভেস্টার যারা তারা গেমিংয়ে ইনভেস্ট করতে চায় না। আর এটা তোমাদের কাছে খুব প্রমাণ ভালোভাবে পাবে যখন তোমরা আইপিএল অথবা আইএসএল দিকে দেখবে। যখন আইপিএল প্রথম শুরু হয়েছিল, আইপিএলে কত টাকা বাজেট ছিল, আর আজকের দিনে দাঁড়িয়ে আইপিএলে কত টাকা বাজেট? কারণটা কি? আইপিএলে টাকা উঠবে, দেশের লোক ক্রিকেট দেখতে পছন্দ করে, প্রচণ্ড পরিমাণে লোক ওখানে গিয়ে টাকা ইনভেস্ট করে দেয়। যখন আইএসএলের দিকে দেখবে, আইএসএলও প্রচুর লোক দেখে, কিন্তু আইএসএলে পয়সা কেন কম? কেননা বেশি পরিমাণ লোক কিন্তু যত লোক আইপিএল দেখে তত লোক কিন্তু আইএসএল দেখে, তাই জন্য আইএসএলে ইনভেস্টমেন্ট কম। এবার যখন আমাদের গেমিং সিনটা দেখছি, আমাদের গেমিং সিনে তো আরোই কিছু নেই, তাই লোক কেন ইনভেস্ট করবে? এই একটা জায়গা চলে আসে। আর এই জায়গায় দেখতে হবে চায়না, যাদের কিন্তু 5 বছর আগে গেমিং সিনটা আমাদের মতনই ছিল, তাদের ওখানে কিন্তু ব্ল্যাক মিথ উকমতরা গেমকে তৈরি করার জন্য টানা 6 বছর ধরে তারা ফান্ডিং করেছে, এটা জেনে যে যদি দেশের গেমিংটা আগে এগোয় তবেই তাদের গেমটা পাবলিশ পেয়ে একটা বড় টাকা কামাতে পারবে অথবা তাদের সাকসেসফুল হতে পারবে। তারা কিন্তু এই গ্যাম্বেলটা নিয়েছে। কিন্তু আমাদের দেশে দাঁড়িয়ে কোনো ডেভেলপারদেরকে কোনো ইনভেস্টার কোম্পানি তারা কিন্তু এই হেল্পটা করতে চায় না। এবার ব্ল্যাক মিথ উকংয়ের কথা যখন বলাই হচ্ছে, একটা জিনিস দেখো, স্টোরি, বিভিন্ন গেমের বিভিন্ন ধরনের স্টোরি থাকে। ব্ল্যাক মিথ উকংয়ে যেমন চাইনিজ মাইথোলজির জার্নি টু দ্য ওয়েস্ট, মানে মাঙ্কি কিং যে ওয়েস্টে জার্নি করেছিল এবং তার সময় জার্নি করার সময় তাই যে বিভিন্ন জনের সাথে যুদ্ধ করেছে, ভগবানদের সাথে যুদ্ধ করে তাদেরকে হারিয়েছে, যে জার্নি টু দ্য ওয়েস্ট মানে বুদ্ধর কাছে পৌঁছেছিল, সেই যে জিনিসটা দেখিয়েছিল, তার কারণে যে এই গেমটা তো সেই জিনিসটাকেই দেখানো হয়েছে। এবং সেখানে সে যাদের সাথে যুদ্ধ করছে তারা কিন্তু এক একজন ভগবান, তাদেরকে কিন্তু এখনও মানুষ তাদের কাছে প্রার্থনা করে। গড অফ ওয়ারের স্টোরিটা হচ্ছে, গড অফ ওয়ার হচ্ছে ক্রেটোস, যে কিনা জিউসের ছেলে, এবং সেই জিউসের ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই কিন্তু শুরু হয় তার গড অফ ওয়ারের স্টোরি। এবং গড অফ ওয়ারে যে ক্রেটোস কার সাথে ফাইট করে, ইভেনচুয়ালি গিয়ে জিউসের সাথে ফাইট করে, যে কিনা গ্রিকদের ভগবান। তারপরে সেখান থেকে যখন সে নর্স মাইথোলজিতে আসে তখন সে এসে ওডিন, থর এদের সাথে ফাইট করা শুরু করে। এবার এই জিনিসটাই তোমরা যদি মনে করো আমাদের ইন্ডিয়ার দিকে, এরপরে তোমরা আসতে পারো অ্যাসাসিয়ান ক্রিডের দিকে। দেখো, অ্যাসাসিয়ান ক্রিড যখন প্রথম শুরু হয়েছিল এজিও দি ফিরেন্সের গল্প দিয়ে, এজিও দি ফিরেন্সে কাদের সাথে যুদ্ধ করছিল? টেম্পলারদের সাথে। টেম্পলার মানে কি? তখনকার দিনে খ্রিস্টিয়ান যারা চার্চ চালাতো তাদেরকে বলা হতো টেম্পলার। সেই টেম্পলারদের সাথে তারা ফাইট করা শুরু করে এবং তাদেরকে সে হত্যা করে। এবার এই জিনিসটা যদি আমরা আমাদের দেশে ফেলি, যদি আমরা আজকে মুঘলদের ওপর একটা কোনো গেম বানাই, তাহলে তোমরা জানো কারা ভিলেন হবে। যদি আমরা আজকে দাঁড়িয়ে মারাঠার ওপর বা পাল বংশের ওপর গেম বানাই, তাহলে তোমরা জানো কারা ভিলেন হবে। এবং সেইটা হওয়ার পরে তারপরে তার রিপারকেশন কী হবে বা লোকের মধ্যে তার প্রতিক্রিয়া কী হবে, কটা লোক সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবে, সেই জিনিসটা আমাদের ভাবতে হবে। এবং সেই রিস্কটা নিয়ে যে একটা কেউ গেম বানাবে, সেই সাহসটা বা ইনভেস্টারদের মধ্যে সেই ক্ষমতাটা থাকতে হবে যে হ্যাঁ, আমরা এই স্টোরিটাকে ব্যাক করব, এই স্টোরিটা আমরা দেখাবো, মানুষ এই স্টোরিটাকে পছন্দ করবে। আমাদের সেই ওপেননেসটা আসতে হবে। আমাদের কালচারে অনেক স্টোরি আছে, অনেক লোকাল মিথ আছে, অনেক লেজেন্ড আছে, যেগুলোর ওপরে কিন্তু একটা সুন্দর সুন্দর বড় বড় গেম বানানো যেতে পারে, যেই গেমগুলো কিন্তু আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করবে, আমাদের সেই চিন্তাভাবনাকে রিপ্রেজেন্ট করবে, যেটা কিন্তু সকলে খুব ভালোবাসবে। কিন্তু সেই জিনিসটা করতে গেলেও আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা গেম বানানোর পরে তার মার্কেটিং। এই মার্কেটিং হচ্ছে যে কোনো গেমের সবচেয়ে বড় একটা সাকসেসফুল হওয়ার পিছনে, এই মার্কেটিং হচ্ছে যে কোনো গেমের সাকসেসফুল হওয়ার পিছনে সবচেয়ে বড় দিক। একটা গেম ফার্স্টে ডেভেলপ করতে যত খরচা লাগে, মার্কেটিংয়ে অলমোস্ট ততটাই খরচা লাগে। একটা গেম তৈরি করতে গিয়ে 50 কোটি টাকা খরচা, সেই গেমটাই কিন্তু মার্কেটে বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে অত টাকাই খরচা হবে। তার কারণ এইখানে কিন্তু ব্যবসাটা B2B নয়, এখানে ব্যবসাটা হচ্ছে B2C, মানে বিজনেস টু কাস্টমার। যে কোম্পানি গেমটা ডেভেলপ করছে তাই কিন্তু যে খেলবে প্লেয়ার তার কাছে বিক্রি করতে হচ্ছে ডিরেক্ট। আর এই ডিরেক্ট বিক্রি করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নেটওয়ার্কিং, বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট। এই যে চাইনিজ ডেভেলপার কোম্পানিটা এত সাকসেসফুল ব্ল্যাকলিং করছে কেন? টেনসেন্ট 5% শেয়ার হোল্ড করে এবং মার্কেটিংয়ের জন্য যে দায়িত্বটা তার মধ্যে বেশিটাই কিন্তু টেনসেন্টের ইনফ্লুয়েন্সে। আর এটাই প্রমাণ হচ্ছে যে এনভিডিয়ার কভার পেজে উকংয়ের ছবি, চাইনিজ যে স্টারবাকস কোম্পানি, মানে চায়নার যে স্টারবাকস, তাদের সেখানে উকংয়ের মার্চেন্ডাইজ, বিভিন্ন জায়গায় পোস্টার, টিভি এবং বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স কোম্পানি তারা একটা টাই আপ করে উকংয়ের সাথে, তাদের স্পেশাল এডিশন বিভিন্ন টিভি, স্পেশাল এডিশন ফ্রিজ এসব লঞ্চ করে। বিভিন্ন টিভি চ্যানেল সেটাকে দেখায়, কারণ তারা জানে যে তাদের ওখানে গেমিং অডিয়েন্স আছে, তারা ওই গেমটা খেলতে চাইবে, তাদেরকে ছোটো অ্যাডভার্টাইজ করতে হবে। এনভিডিয়া, AMD
ইন্টেল, এইসব বড় বড় কোম্পানিগুলোকে যারা ধরতে পারবে, তারা কিন্তু গোটা বিশ্বব্যাপী গেমটা বা তার যে গেমটা বানাচ্ছে সেটার কিন্তু একটা প্রচার করতে হবে, যার ফলে তার কাছে একটা ইনস্ট্যান্ট একটা প্রচুর পরিমাণ লোক থাকবে যারা কিন্তু গেমটার ব্যাপারে ইন্টারেস্টেড হবে। এবার আমাদের আমাদের ইন্ডিয়ান কমিউনিটিতে এখন হয়তো সিনেমাগুলো অনেক পপুলার হচ্ছে ওটিটির জন্য বিদেশে, কিন্তু গেমিংয়ের দিকটা যদি দেখতে যাই সেখানে কিন্তু পপুলারিটি পাওয়া সেই জায়গাটা নেই। আর সেটা যেখান থেকে আসতে পারে সেটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যম, ইউটিউব, ফেসবুক, এগুলো, যেখানে বিভিন্ন ইনফ্লুয়েন্সার যারা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে, তারা যদি সেখানে পৌঁছে দিতে পারে তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের মার্কেটটা অনেকটা উঠবে। আর এই কারণগুলোর জন্যই কিন্তু আমরা চায়নার থেকে পিছিয়ে আছি অনেকটা। যেখানে চায়না অনেকটা ওপেন মাইন্ডেড হয়ে ইনভেস্ট করেছে, ওপেন মাইন্ডেড হয়ে তারা সাপোর্ট করেছে তাই গেমিং কালচারটাকে, সেটাকে নার্চার করে, সেটাকে বড়ো করেছে। সেখানে কিন্তু আমরা কিন্তু সেটাকে আস্তে আস্তে পিছনে করে দিচ্ছি, আমরা গেমিংটাকে ফোনের মধ্যে আটকে দিতে চাইছি। তবে এখানে সব শেষ নয়, আশার আলো কিন্তু আছে। আমাদের ইন্ডিয়ার বিভিন্ন গেমিং কোম্পানি, ডেভেলপমেন্ট কোম্পানি যারা গেম ডেভেলপ করে, তারা কিন্তু রিসেন্ট টাইমে বেশ কয়েকটা ভালো ভালো গেম ডেভেলপ করেছে, যেগুলো কিন্তু আন্তর্জাতিক মার্কেটে সুনাম পেয়েছে। প্রচণ্ড সুনাম পায়নি, পেয়েছে। যেমন রাজি বলে একটা গেম তৈরি হয়েছিল, তোমরা অনেকে হয়তো খেলেছো, অনেকে খেলোনি। যারা খেলেছো তারা জানো কত সুন্দর গল্পটা। আর ওই গল্পটার মধ্যে কিন্তু, গেমটার মধ্যে কিন্তু ডিজাইনে, অ্যাসপেক্টে, সবটা জায়গাতে মনে হচ্ছে তুমি একটা ভারতের একটা পুরনো দিনের একটা গল্পের মধ্যে তুমি যাচ্ছ। একটা ভাই বোনের গল্প, বোনটা ভাইকে খুঁজতে যাচ্ছে, আর তার মধ্যে তার যে খোঁজার মধ্যে যে স্ট্রাগলটা সেটাকে দেখিয়েছে। এরপর একটা গেম আছে কমলা, একটা ভূতের গেম, যেখানে কিন্তু একটা বাড়ির বউকে ভূতে ধরে এবং সেই ভূতটা ছাড়ানোর জন্য একজন ওঝা বলতে পারো বা তান্ত্রিক বলতে পারো, সে আসে, যে এসে সেই ভূতটাকে ছাড়ায়। এই যে গেমগুলো, এগুলো বিদেশিরা খেলেছে, তারা কিন্তু এই গেমগুলোই খেলে প্রচণ্ড পজিটিভ রিভিউ দিয়েছে। এবং পরবর্তীকালে একটা গেম আসতে চলেছে যার নাম হচ্ছে মুক্তি। এই গেমটাও কাইন্ড অফ হরর থ্রিলার, এবং এই গেমটার মধ্যে একটা তোমাকে খুঁজতে হবে যে কী হয়েছিল ঘটনাটা। আর এই গল্পটা তৈরি হচ্ছে একটা ইন্ডিয়ান মিউজিয়ামের ওপরে, সেখানে একজনের ওপরে এই গল্পটা তৈরি। যেই গেমটা কিন্তু পুরোপুরি ফান্ডেড বাই প্লেস্টেশন, সোনি কোম্পানি সেই গেমটাকে পুরোপুরি ফান্ড করছে তৈরি করার জন্য, কারণ সোনি কোম্পানি এতটাই ভালো লেগেছে গল্পটা। রকস্টার স্টুডিওস, ইভেন সিনেমার দিকে দেখতে গেলে অ্যাভাতার যে সিনেমাটা, অ্যাভেঞ্জার্স, মার্ভেলসের সিনেমা, এই সব সিনেমাগুলোর যে গ্রাফিক্যাল ডিজাইন, যে 3D ডিজাইন, সেইগুলো সমস্ত স্টুডিও কিন্তু আমাদের ইন্ডিয়াতে রয়েছে। সেখানে কিন্তু আমাদের ইন্ডিয়ানরাই কাজ করছে। আমাদের কাছে সেই অ্যাসেটটা রয়েছে, যারা কোনো একটা বড় গেম ডেভেলপ করতে পারবে, একটা গেমকে ডাইরেকশন দিতে পারবে, কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারছি না। কেননা আমাদের এখানে ইনভেস্টাররা সেখানেই ইনভেস্ট করতে চাইছে না। আমাদের এখানে ইনভেস্টাররা কখনো মনে করছে না যে একটা গেম ডেভেলপ করে সেটা থেকে একটা সাকসেসফুল বিজনেস বানানো যেতে পারে। আমাদের ইনভেস্টাররা বিশ্বাস করতে পারছে না যে এই দেশের লোক কখনো মোবাইল থেকে বেরিয়ে কম্পিউটার বা একটা কনসোলে গেম খেলবে, যেখানে তাদেরকে টাকা দিয়ে একটা গেমকে কিনে খেলতে হবে। এই ব্যাপারটা কিন্তু আমাদের দেশকে আরও পিছিয়ে দিচ্ছে, যেখানে গোটা বিশ্ব কিন্তু এগিয়ে যাচ্ছে। আর যদি কেউ মনে করো যে এইখানে শুধুমাত্র একটা গেম খেলা এন্টারটেনমেন্টে শুধু, তাতে কারোর কোনো লাভ হয় না, সেখানে সবচেয়ে বড় ভুল করছে। একটা গেম তৈরি করলে, একটা যে সাকসেসফুল গেম বেরোয়, সেখানে কতটা প্রফিট, তোমাদের আইডিয়াটা করে দিচ্ছি। ব্ল্যাক মিথ উকং যেদিনকে লঞ্চ হয়েছে, ফার্স্ট ডে ওদের প্রফিট ছিল 700 কোটি টাকা। হ্যাঁ, 700 কোটি টাকা। এবং 700 কোটি টাকার মধ্যে কত টাকা যে শুধুমাত্র দেশ অ্যাজ এ ট্যাক্স হিসেবে পেয়েছে, তাদের দেশ চায়না, সেটা তোমরা আইডিয়া করো। সেই ট্যাক্সের প্রচুর টাকা কিন্তু আমাদের ইন্ডিয়া থেকেও গেছে, সেই টাকাটার মধ্যে ইন্ডিয়ান যারা কিনেছে, প্রচুর টাকা বিদেশ থেকে গেছে। তাহলে ওভারঅল লাভ কার হচ্ছে? ওভারঅল লাভ হচ্ছে দেশের। যদি দেশ সেই কালচারটাকে সাপোর্ট করে, তখন যদি ভালো গেম বেরোয়, কিন্তু সেখান থেকে লাভ কিন্তু সবার হয়। দেশের লাভ কিন্তু সেই টাকাটা কিন্তু ইভেনচুয়ালি মানুষের কাছেই ফিরে আসে। তাই একটা ইন্ডাস্ট্রি যেটা তৈরি হতে পারে, সেই ইন্ডাস্ট্রিতে তৈরি করার মতো সমস্ত রকম মেটেরিয়ালস যাদের কাছে আছে, যাদের কাছে সেই ইন্ডাস্ট্রিটা চালিয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আছে, সেই রকম একটা দেশ ইন্ডিয়া, তারা কিন্তু আজ পিছিয়ে পড়ছে শুধুমাত্র একটাই কারণে, আমাদের এখানকার ইনভেস্টারদের মেন্টালিটি, আমাদের এখানকার মানুষজনের খেলার মেন্টালিটি, এবং আমাদের এখানকার অ্যাকসেপ্টেন্সের জন্য। আশা করি আমরা এই সব খারাপ মেন্টালিটিগুলো কাটিয়ে আমরা নিশ্চয়ই আগামী 5-10 বছরের মধ্যে হয়তো একটা AAA গেম বানাতে পারবো, বা তার থেকেও বেটার গেম বানাতে পারবো, যেখানে আমরা গেমিং ইন্ডাস্ট্রিকে ডমিনেট করতে পারবো। সেই আশা রেখে আজকে এই ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমার সাথে পরের ভিডিওটাতে। নমস্কার।